প্রতি বছর আমাদের দেশে এই যে এই একটু বর্ষা বাদল হলে দেখবেন পাহাড় ধস হয়। গ্রীষ্মকালে তো সাধারণত পাহাড় ধস হয় না, তাই না? আপনি পাহাড়কে আপনি নির্বিচারে আপনি কেটে ফেলছেন, আপনি পাহাড়গুলো মেনটেন করছেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেছেন যে তোমাদের জমিনে আমি পাহাড় সৃষ্টি করেছি, পর্বত সৃষ্টি করেছি জমিনের খিলান হিসেবে, অর্থাৎ এটাকে মানে আপনার আটকে রাখার জন্য, তাই না? তা আপনি সেই মানে প্রকৃতিকে, যে প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য আপনার মানে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন যে জমিনে আপনার পাহাড় পর্বত তৈরি করে দিলেন, আপনি সে পাহাড় পর্বত আপনি ধ্বংস করে দিচ্ছেন আপনার মিনিমাম ইন্টারেস্টের জন্য। তো আপনার পাহাড় কেটে মাটি করছেন, রাস্তা বানাচ্ছেন, ঘর বাড়ি বানাচ্ছেন। তো এইটার তো একটা অভিজ্ঞতা আপনার আছে। আমি আমি তো অনেক দেশই ভ্রমণ করেছি, তার মধ্যে আমি লস অ্যাঞ্জেলসের একটা উদাহরণ টানতে চাই। এরকম আমি দেখলাম অনেক পাহাড়, রাস্তার পাশে পাহাড়। আমাদের দেশে আপনার কক্সবাজার এই সমস্ত অঞ্চলে অনেক পাহাড় আছে না, এরকম পাহাড়ি বেশ কিছু এলাকা দেখলাম যে পাহাড়ের গায়ে আপনার ওই স্টিল বা লোহার যে শুধু একটা মেটালিক নেট দেখছি, মানে পাহাড়কে আটকে রাখা, পাহাড় শাসন। আমরা নদী শাসনের কথা বলি না? পাহাড়কেও শাসন করতে হয়, পাহাড় যাতে উল্টে না পড়ে, মাটিগুলো যাতে ধরে রাখে, সেটাও তো একটা ব্যবস্থাপনা, পাহাড় সংরক্ষণ বা পাহাড় ব্যবস্থাপনা। রাইট। সেটা কিন্তু বিদেশে আছে। ওরকম বাংলাদেশের মধ্যে রাস্তার পাশ দিয়ে ওখানেও পাহাড় আছে। সেই পাহাড় যাতে ধসে না পড়ে, সেটার জন্য কিন্তু ওখানকার গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট বলেন বা রেসপেক্টিভ অথরিটি যে কর্তৃপক্ষ আছেন, তারা সেটার ব্যবস্থা নেন। আমাদের দেশে প্রতি বছর আপনি দেখবেন মানে পাহাড় ধসে মানুষ মারা যায়, এই সংবাদগুলো আমরা দেখি। একটু বৃষ্টি হলে মানে পাহাড় ধসের ঘটনা শুনি আমরা। কিন্তু পাহাড় শাসন করা অথবা পাহাড় সংরক্ষণ করা বা নিরাপদ রাখা, ওখানকার জনজীবন নিরাপদ রাখা, সেটার ব্যবস্থা নেই না কেন? একটা তো আপনার পাহাড় কাটাকাটির ব্যাপারে তো আপনার প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, আইনি পদক্ষেপ নেওয়া বা সচেতনতা সৃষ্টি করে, এটা তো করবেনই। ওখানে যারা বাড়িঘর করে বানাচ্ছেন, যদি পাহাড়গুলো খুব ভালনারাবল হয়, তাহলে আপনি বাড়িঘর বানাতে দেবেন না, শুরুতেই দেবেন না। বৃষ্টি হওয়ার পর আপনার মাইকিং করে দিতে বলে নেমে আসো, তোমরা ওখানে থাকবে না, এটা বলার তো দরকার নেই। তার আগেই আপনি তো ওখানে বসবাস করতে দেবেন না। আমি আজকে মানে আদালত অঙ্গন থেকে আমি ফিরছিলাম। আমি মানে আমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি ধরি, যেটা আমরা কার্জন হল বলতে পছন্দ করি, ভেরি ইন্টারেস্টিং। কার্জন হল আমি যখন দেখলাম যে আমাদের ছেলে মেয়েরা এইগুলো দেখে না, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখে না, ঠিক কার্জন হল ঘেঁষে ফুটপাতে কিন্তু দেখবেন, ফুটপাতে রেলিংগুলোতে আপনার মানে যারা রাস্তায় দিনাতিপাত করছেন, রাতে থাকছেন, তাদের কাপড় চোপড় শুকানো থেকে শুরু করে মানে পলিথিন দিয়ে তারা আপনার একটা অস্থায়ী মানে একটা মানে বাসা বাড়ি বানিয়ে ফেলেছেন। এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখছেন না। মানে প্রাচ্যের অক্সফোর্ড বলতে যারা পছন্দ করি আমরা, যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের এত গর্ব, উদাহরণটা টানছি এটা, যে আমরা ইনস্ট্যান্ট কোনো ব্যবস্থা নেই না। আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কি কখনো দেখেছে যে বিশ্ববিদ্যালয়টা মানুষ দেখতে আসে, ছবি তুলতে আসে, সেই বিশ্ববিদ্যালয়ে ঘেঁষে সেই ফুটপাথগুলো কীভাবে আপনার দখল হয়ে হচ্ছে তো এখন আপনি শুরুতেই যদি বাধা দিতেন, এখন কিন্তু নাম্বারসটা অনেক বেশি, কিন্তু শুরুতে যদি আপনি বাধা দিতেন, তাদেরকে যদি সরিয়ে দিতেন, অন্যত্র তাদের ব্যবস্থা করতে বলতেন, তাহলে এই মানে আপনার এই ইনডিসেন্ট জিনিসগুলো হতো না। আমরা শুরুতে কোনো ব্যবস্থা নেই না, সমস্যা হচ্ছে এই জায়গায়। সমস্যাটা আমরা জিয়ে রাখি। তো সমস্যাটা জিয়ে রাখলে তো আপনি যখন সমস্যাটা অনেক বাড়বে, প্রায় দেখবেন বিভিন্ন সরকার যখন ক্ষমতা হয় তখন প্রায় শুনবেন যে ঢাকা শহরকে কেন্দ্র করে চারদিকে ওয়াটার বাস চালু হবে। ওয়াটার বাস দেখছেন নাকি চালু হইতে, বা এটা টিকছে? দেখেন নেই তো বলেন কেন? আর যদি বলেনি, যখন ব্যবস্থা করেন না কেন? তারপর যে যারা খাল বিল দখল করছেন সেটা উদ্ধার করেন না কেন? মুখে বললে হবে? এটা করার জন্য তো একটা ভীষণ লাগে, এটার জন্য অনেক দূরদৃষ্টি পরিকল্পনা লাগে, দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব লাগে, ও যোগ্যতা লাগে। ওটা অন্য দেশ কীভাবে করে, বিদেশে তো শপিং, ওই যে আমাদের একজন রাষ্ট্রপতি আছেন, রাষ্ট্রপতি, তিনি গেলেন চিকিৎসক, তারপর পত্রিকায় দেখলাম যে তিনি ব্যাগ ঠ্যাগ ভরে শপিং করছেন। এখন আমাদের দেশের লোকরা তো মানে খিচুড়ি রান্না করতে শিখতে যায়, অথবা এই সমস্ত মানে ধানাই পানায় কাজে যায়। বিদেশে যে ভালো কাজগুলো আছে, কিভাবে আপনার মানে পাবলিক টয়লেট কীভাবে নির্মাণ করতে হয়, নাগরিকদের সুযোগ সুবিধা কী দিতে হয়, কিভাবে আপনার মানে
খাল খনন করতে হয়, সেটাকে কিভাবে আপনার অনেকদিন সংরক্ষণ করা যায়। আমি তো চিনি দেখে আসলাম, ভেরি ইন্টারেস্টিং, এটা আমি না বলে পারছি না। এই যে আপনার মানে আপনি যদি খাল কাটেন বা নদী শাসন করেন বা নদীর গভীরতা বাড়ান, কারণ নদী তো পলি পড়ে যাচ্ছে। আমি দেখলাম অনেক জায়গায় চীনে যেটা দেখলাম, বেশ যেসব তো ভালনারেবল এরিয়া, আমরা বালির বস্তা ফেলি, তাই না? ইউজুয়ালি আমাদের প্র্যাকটিসটা কি, নদী শাসনে বালির বস্তা ফেলা। দেখবেন সারি সারি বালির বস্তা, দেখতেও খুব যে ভালো লাগে তা না। আমি চীনে যেটা দেখে আসলাম, আপনার নদীর দুপাশে, আপনি হয়তো বারবার বলে আপনি মানে চীনের কথা বলি, আমি মোল্লাদ্দুর মসজিদ পর্যন্ত কাছাকাছি মানে চীনের উদাহরণ টানলাম, আর অনেক বড় দেশের উদাহরণ মানে টানতে আমরা জ্ঞান অর্জনের চীনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেন বলেছেন? এটা ভেরি মিনিংফুল, যে জ্ঞান অর্জন করার জন্য শুধু চীন দেশ পর্যন্ত যাও। হি রেফার্ড চায়না। আচ্ছা, তার মানে প্রযুক্তি জ্ঞান সেখানে আমরা এখানে অর্জন করতে পারি, আহরণ করতে পারি, দোষ তো নাই। সেখানে আমরা যেটা দেখলাম, বেশ কিছু মানে নদী দুপাশে দেখলাম একেবারে আপনার সিমেন্ট দিয়ে ঢালাই করা, মানে পাড়গুলো ঢালাই করা, অর্থাৎ ভেঙে পড়ার কোনো ব্যাপার নেই। গ্রাম এলাকায় আপনি দেখবেন রাস্তা বানাচ্ছে কিন্তু সাস্টেনেবল না, গাড়ি কিছুদিন পরে এই ভেঙে যাচ্ছে, মানে দুই পাশে রাস্তা ভেঙে যাচ্ছে, মানে খালের দিকে নেমে যাচ্ছে, বা সড়কের নিচে যে জায়গাটা ডিস থাকে সেই জায়গায় ভেঙে যাচ্ছে। আপনি সাস্টেনেবল কিছু করেন না, তো সাস্টেনেবল কিছু না করলেও কেন ওটা আবার নির্মাণ করতে হবে, আবার পুনর্নির্মাণ করবেন, আবার টাকা খরচ যাবে, মানে একটু ধান্দাবাজি তো এগুলো। আমি যেটা বলতে চাচ্ছি যে ইউ নিড এ ভেরি ভিশনারি প্ল্যান। আপনার খুবই দূরদৃষ্টি পরিকল্পনা লাগবে আপনার, এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আপনার খুব দক্ষ নেতৃত্ব লাগবে, সুযোগ্য নেতৃত্ব লাগবে। এই ব্যাপারে যাদের পড়াশোনা আছে, জ্ঞান আছে, তাই না? এটা তো মানে শুধু বক্তৃতার বিষয় না, সিটি ম্যানেজমেন্ট কোনো বক্তৃতার বিষয় না। জোহরান মামদানি, আমি যেটা আপনার এখানে না বলে পারছিলাম, মানে একটু উদাহরণ হিসেবে বলতে চাই, বাংলাদেশের যে আয়তন, এই আয়তনের অলমোস্ট 75% আয়তন, মানে পুরো বাংলাদেশ না, মানে পুরো বাংলাদেশের 75% আয়তন নিয়ে নিউ ইয়র্ক সিটি কিন্তু 75% আয়তন নিয়ে। আচ্ছা, সেখানে প্রতি বছরটা জাতিসংঘের অধিবেশন হয়, কয়েকশো দেশ প্রতি বছর জাতিসংঘের অধিবেশন নামেন, অনেক প্রোটোকলের ব্যাপার আছে তো। একটা প্রেসিডেন্ট বা সরকার প্রধান তো একাই যান না, তার সাথে অনেক লটবহরও যায়। তো মানে আপনি মানে একটা মানে এক ধরনের একটা ব্যবস্থাপনা সেখানে আছে। আচ্ছা, সেখানে স্কুল আছে, কলেজ আছে, হাসপাতাল আছে, এবং পুলিশটা পর্যন্ত নিউ ইয়র্ক সিটির আন্ডার, মানে মেয়রের আন্ডারে, NYPD বলো, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট। আমার এখানে ডিএমপি আছে, আমাদের এখানে একটা ছোট্ট ঢাকা, ওটা বাংলার 75% আয়তন নিয়ে নিউ ইয়র্ক সিটি, একটা ছোট্ট ঢাকা, এটার আপনি উত্তর করছেন, দক্ষিণ করছেন। ভাই বেইজিং তো আরও বড় শহর, বেইজিং কি উত্তর দক্ষিণ আছে নাকি? নাই। নিউ ইয়র্ক কি উত্তর দক্ষিণ আছে? নাই। লন্ডন কি উত্তর দক্ষিণ আছে? নাই। প্যারিস কি উত্তর দক্ষিণ আছে? নাই। এত উত্তর দক্ষিণ করার দরকার কি? এই উত্তর দক্ষিণের লাভ হয়েছে দুটো চিফ এক্সিকিউটিভ অফিসার, মানে সিও, দুটো চিফ হেলথ অফিসার, দুটো বর্জ্য অফিসার, মানে বর্জ্য ডিপার্টমেন্টের অফিসার, সরি, মানে যারা বর্জ্য টর্জ্য নিষ্কাশন করবে, টপ লেভেল ম্যানেজমেন্টের লোক বাড়ছে। হ্যাঁ, টপ লেভেল মানে সোজা স্ফীত হয়েছে ওদিকে। নাগরিক সুবিধা কিছু বেড়েছে? মোটেই না। বলতে অনেকে যুক্তি দেখে, ভাই জনসংখ্যা বেশি, তো আমেরিকার চেয়ে জনসংখ্যা বেশি না নিউ ইয়র্কের চেয়ে ইয়েস, আমাদের পপুলেশন অনেক বেশি, আমাদের এই পপুলেশনটা বিরাট অংশ হচ্ছে ভাসমান পপুলেশন, তাই না? অনেকে ফ্লোটিং পপুলেশন, এরা এখানকার অনেকে ভোটারও না কিন্তু। আচ্ছা, তো আপনি এই লোকগুলোর জন্য আপনি কী নাগরিক সুযোগ সুবিধা দিয়েছেন? তাদের বাচ্চা কাচ্চাদের জন্য কী সুযোগ সুবিধা দিয়েছেন? আপনার সিটি কর্পোরেশনের মানে অধীনে আপনার কয়টা স্কুল আপনি চালান, কয়টা হাসপাতাল চালান, এবং সেখানকার আপনার ইনপুটটা, আমি আবারও আপনার রাস্তাঘাটের অবস্থাটা আজকে যেতে চাই আলমগীর কবিরের কাছে। আমি এক সেকেন্ড আর একটু বলি। আজকে যে বললেন না ঢাকার অবস্থা কি দেখলেন? দেখলাম মাঝে মধ্যে দেখলাম মানে গাছের ডাল ঠাল টাইপের লাগানো, কারণ ওই জায়গাটা রাস্তা খারাপ, ওয়ার্নিং দিচ্ছে আপনাকে, মানে এটা কিন্তু সিটি গঠন করে নেই, সাধারণ জনগণ করছে আপনাকে সতর্ক করার জন্য, ভাই এদিক দিয়ে গাড়ি দিয়ে যেন না বা রিক্সায় যে নেমে গেলে নির্ঘাত পরে জীবনটা হারাবেন অথবা পঙ্গু হয়ে যাবেন। কেন এই অবস্থা? কেন এই কাজগুলো হয়নি? চুরি চামারি দুর্নীতির মধ্য দিয়ে এই উন্নয়ন কাজগুলো, বিগত সরকার যে কাজগুলো করে গেছে সেটার একটা এবড়ো থেবড়ো একটা অবস্থা এখন আমরা সেটার আউটকামটা দেখছি।